মন বাড়িয়ে চুই পর্ব সংখ্যা ৫ লিখেছেন ফাবিয়া ও মামা। সঙ্গে আমি আছি মাহি। আজীবন এভাবেই মানুষের লাথি উষ্টা খেয়ে বড় হতে থাকো তুমি। তোমার মতো বলদের মুখ দেখলে আমার গা রিন রিন করে জ্বলতে থাকে। মেহনুরের মুখের ওপর কড়া কথা শুনিয়ে সত্যি সত্যি বাইরে চলে গেল মাহতিম। শেফালি মেহনুরের দিকে ভয়ঙ্কর দৃষ্টি ছুঁড়ে শব্দ করে হাতের লাঠিটা সেখানেই ফেলে দিল। আর দাঁড়ালো না, চুপচাপ নিরুত্তাপ ভঙ্গিতে চলে গেল। সকালের নাস্তা পর্ব চলাকালীন মাহতিম সবাইকে জানিয়ে দিল ঠিক 11টার দিকে সে একাই চলে যাবে। মার্জা সহ বাকিরা সব এখানেই কিছুদিন থাকবে। হান্নান একথা শুনে অনেক অনুরোধ করলেন মাহতিমকে, কিন্তু মাহতিম কোনোভাবেই রাজি হলো না থাকার জন্য। তবে সময় পরিবর্তন করে দুপুর 2টা ঠিক করে দিল। অন্তত দুপুরের খাবার খেয়ে এখান থেকে বিদায় নেবে মাহতিম। মাহতিমের বিদায় শব্দ শুনে সবচেয়ে বেশি মন খারাপ হয় কাজিন ও বন্ধুদের। অপরদিকে সুজলা মন খারাপ করে ফেলেন একথা শুনে। মাহতিম যে কোনোদিনও এ পরিবারে যুক্ত হয়নি, এটা মনে হয়নি ওর আচরণ দেখে। মাহতিম সবার সাথেই খোশ মেজাজে আনন্দ উপভোগ করে গেছে। এদিকে নাস্তা সেরে শাহনাজ মেহনুরকে দেখতে যায়। মেহনুর তখন কোমরের ড্রেসিং খুলে নতুন ড্রেসিং লাগানোর জন্য কার্যত ছিল। শাহনাজকে দেখে মেহনুর তৎক্ষণাৎ বলল, খবরদার বুবু, তুমি আমাকে ধরবে না। শাহনাজ থতমত খেয়ে অবাক হয়ে বলল, কি আজও ব্যান্ডেজ তুই একাই পাল্টাবি? ব্যথা হবে না? দে আমি করে দিই। মেহনুর সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে গিয়ে বলল, লাগবে না তো, তোমাকে এখান থেকে যেতে বলছি। শাহনাজ অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হিসেবেই উপনীত হলো, তখন আর সেখানে থাকতে পারল না। মেহনুর যে রেগে মেগে ভীষণ অভিমানে ওর সাথে এমন ব্যবহার করছে সেটা বুঝে গেছে শাহনাজ। তাই বিষণ্ণ মনে চুপচাপ সে আঙিনায় এসে মাহতিমের পাশে হাঁটু তুলে বসে। দুগালে হাতে তালু লাগিয়ে কোণে দুটো হাঁটুতে ঠেকিয়ে নিজের দিকে তাকিয়ে থাকে। মাহতিম ওই সময় ফোনে কথা বলছিল। শাহনাজের এমন অবস্থা দেখে কল কেটে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে বসে আছো কেন? আবার মেজমামি কিছু বলেছে নাকি? এই কথা শুনে শাহনাজ তাড়াতাড়ি শশব্যস্ত বলল, আরে না না ভাইয়া, মেজমা কিছুই বলেনি। আসলে বলো শাহনাজ, আমার কাছে কিছু লুকানোর মানে হয় না। শাহনাজ একটু চুপ থেকে কিছু একটা ভেবে তারপর ঠোঁট ভিজিয়ে বলল, আপনি কাল রাতে যে মলম দিয়েছেন ওই বান্দরটা নেয়নি। ব্যান্ডেজও পাকনামো করে নিজেরটা নিজেই খুলছে। কি করব আমি? কিছুই যে বুঝতে পারছি না ভাইয়া। আমার সাথে রেগে আছে কেন এখনও ঠিক মতো জানি না। মাহতিম কোনো কথা না বলে শাহনাজের পাশ থেকে উঠে দাঁড়ালো। সোজা সৌভিকের রুমে যেয়ে দরজায় দাঁড়িয়ে বলল, সৌভিক, নীতি উঠে আয় তো। সৌভিকের রুমে সবাই মিলে গান নিয়ে মেতে উঠেছিল। হঠাৎ মাহতিমের আদেশ শুনে পুরো রুমে পিনপতন নীরবতা ছেয়ে গেল। দুজন গানের সভা ভঙ্গ করে মাহতিমের সাথে বাইরে আসলে মাহতিম ওদের বুঝিয়ে বলল, জরুরি একটা কাজ আছে। নীতি কাজটার বিষয়ে পুরোপুরি না বুঝলেও একটু আধটু আঁচ করতে পারল। পরক্ষণে নীতিকে সেদিনের মতো রুমের বাইরে পাহারাওয়ালা বানিয়ে দিল, আর সৌভিককে পাঠিয়ে দিল শাহনাজ, সাবা ও সুরাইয়ার সাথে আড্ডা জমিয়ে তুলতে। ভুলেও রুমের দিকে কেউ যেন না আসে। সৌভিক ও নীতি মিটিমিটি হাসতেই ভ্রু নাচিয়ে নিজেদের মধ্যে চোখের ইশারায় কথোপকথন করে। এদিকে মাহতিম নীতিকে টেনে মেহনুরের দরজায় নক করতে বলে। নক করলে ভেতর থেকে জবাব দেয়, আসো। নীতি দরজা ঠেলে যেই পা ভেতরে রাখবে অমনি পেছন থেকে কান টেনে ধরে মাহতিম। চোখের ইশারায় বলে ওঠে, চটকে গাল লাল করে দেব। তুই কেন ভেতরে যাবি? তোর কাজ শেষ, যা। নীতি কানের ব্যথায় আপত্তি দৃষ্টিতে ঠোঁট নাড়িয়ে বলল, ভাই ভাই কান ছাড়ো, তোমার হাতে প্রচুর ব্যথা লাগে। আমি যাচ্ছি তো, আমি পাহারা দিচ্ছি। মাহতিম তৎক্ষণাৎ কান ছেড়ে দিয়ে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে দরজা ঠেলে ঢুকলো। নীতি কান ডলতে ডলতে কোমরে এক হাত রেখে পাহারা দিতে শুরু করলো। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মাহতিম এমন চেহারা নিয়ে বের হলো যেটা দেখে নীতি রীতিমতো ভয় পেয়ে অস্থির হয়ে বলল, ভাইয়া কি হয়েছে? আল্লাহ, ভাই তুমি আবার খেপলে কেন? মাহতিম নীতির দিকে অগ্নিদৃষ্টি ফেলে দরজা সম্পূর্ণ খুলে দিয়ে তর্জনী উঁচিয়ে ইশারা করে বলে, ও কোথায়? নীতি উজবুকের মতো জবাব দেয়, কে কোথায়? মাহতিম দুপাটি দাঁত চিবিয়ে উত্তর দেয়, বলদ কোথায়? নীতি চকিতে ভঙ্গিতে উত্তর দেয়, মেহনুর কি ভেতরে নেই? মাহতিম আরেকবার ক্ষুব্ধ দৃষ্টি তার তীব্র রূপে ছুঁড়ে সেখান থেকে চলে যায়। অনেক হয়েছে, আর ওই বলদের পেছনে সহানুভূতির মানে হয় না। নীতি ভ্যাবাচাকা দাঁড়িয়ে থাকলে ভেতরে গিয়ে দেখে কোথাও মেহনুর নেই। খুঁজতে গিয়ে আবিষ্কার করে সুরাইয়ার রুমে দরজা লাগিয়ে মেহনুর আরামসে ঘুমিয়ে আছে। কাজটা সে কেন করেছে এটা বোঝা শেষ।
আকাশের উত্তপ্ত অরুণটা দারুণ তেজ দেখাচ্ছে। কাঠফাটা গরমের জন্য পরিবেশে তপ্ততা বিরাজ করছে। হান্নান শেখ বিরস মুখে সকলের সঙ্গ বাদ দিয়ে দুপুরের খাবারটা মাহতিমের সাথে খেলেন। মাহতিম শার্ট প্যান্ট একদম পরে রেডি হয়ে নেমেছে এখন। খাবারের কয়েক লোকমা শেষ করে সোফায় গিয়ে 20 মিনিটের রেস্টের জন্য বসলো। ওকে ঘিরে সবাই তখন না যাওয়ার জন্য শেষ অনুরোধ করলো। মাহতিম ওদের বলে দিল, আমি আর এখানে আসার নামও নিব না। দয়া করে এখানে থাকার জন্য বৃথা চেষ্টা করিস না। পাসপোর্টটা ভালোই ফিরিয়ে দে, নয়তো বাসায় পৌঁছে তোদের কি অবস্থা হবে বুঝে নিস। কেউই মুখ খুলল না, পাসপোর্ট দিল না। মাহতিমও পাসপোর্ট ছাড়া যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সদর দরজা দিয়ে একটা ছেলের কণ্ঠ শোনা গেল, দাদাজান কই? দাদাজান, ও দাদাজান। আগত স্বরটার দিকে সবাই তাকিয়ে থাকলে মাহতিম পিছু ফিরতেই দেখে একটা হাসি খুশি সুন্দর ছেলে দাদাজান বলে ডাকাডাকি করছে। সুজলা মাহমুদা বাইরে বেরিয়ে আসলে খুশিতে পুলকিত হয়ে এগিয়ে গেলেন ছেলেটার দিকে। নীতি প্রশ্নবিদ্ধ চাহনিতে অন্যমনস্ক ভঙ্গিতে বলে ওঠে, এই ছেলেটা কে? সুরাইয়ার ভাই নাকি? কিন্তু সুরাইয়ার ভাইকে তো দেখেছি, ও তো সেই ছেলে না। মাহতিম এখনও শান্ত দৃষ্টিতে ছেলেটির দিকে আছে। ক্রমে নীতির নড়ে প্রীতি, শামিক, সৌভিক, সাবির একই প্রশ্ন নিয়ে আলোচনা করতে থাকে। তখনই সুরাইয়ার মা শেফালি রুম থেকে বেরিয়ে এক দৌড়ে ছুটে সে ছেলেটার গায়ে হাত বুলিয়ে বলেন, ও তরুণ, কতদিন পর আসলা? আমাগোর কথা কি ভুলে যাও? একবারও কি আসন যায় না? তরুণ হাসি দিয়ে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বলে, আন্টি, কাজের চাপে তো সময় কুলায় না। আমি আব্বার সাথে দেখা করা বাদ দিয়ে আপনাদের আগে দেখা করতে আসছি। দাদাজান কই? মেহনুর কি গোয়াল ঘরে? এবার শান্ত কপালটাতে অসংখ্য ভাঁজ পড়ল মাহতিমের, কিন্তু মুখে কিছু না বলে পরিস্থিতি দেখতে লাগলো। মার্জাও এসে তরুণকে দেখে খুশি হলেন। তরুণ সুরাইয়ার ভাইয়ের ছোটবেলার বন্ধু। তরুণরা যদিও পাশের বাড়িতে থাকতো, কিন্তু মা মারা যাওয়ার পর তরুণ চাকরি নিয়ে শহরে চলে যায়। তরুণের বাবাও ছেলের সাথেই থাকেন। হান্নান শেখ এসে উপস্থিত হলে বাড়ির পরিবেশই যেন পাল্টে যায়। কেউ আর স্মরণে রাখে না মাহতিম এখান থেকে চিরদিনের মতোই বিদায় নিচ্ছে। তরুণের সাথে মাহতিমের কুশল বিনিময় ঘটে। সৌজন্যমূলক কোলাকুলি করলে মাহতিমের উদ্দেশ্যে তরুণ বলে, ব্রাদার, তুমি আমাকে চিনবে না, না চেনারই কথা, কিন্তু এ কি, তুমি কি কোথাও চলে যাচ্ছ? মাহতিম ঠেলে ঠুলে হাসি টেনে বলল, আমি তোমার চেয়ে কয়েক ইয়ারের বড় মেবি, তবে ফর্মালিটি হিসেবে তুমি না বলে আপনি বললেই খুশি হব। কথাটায় তীক্ষ্ণ খোঁচা ছিল। তরুণ সেটা বুঝতে পেরে হাসি দিয়ে উড়িয়ে দিল, কিন্তু মাহতিম তখনও সহজ হতে পারল না। এদিকে মার্জা তাগাদা সুরে বলে উঠলেন, কিরে মাহতিম, তুই না 2:30টার মধ্যেই বের হবি? ঘড়িতে তো 3টা বেজে যাচ্ছে। মাহতিম তৎক্ষণাৎ বাঁ কবজির দিকে ঘড়িটার ওপর চোখ রাখল। 1 মিনিট ঘড়িটার দিকে তাকিয়ে চিন্তার জন্য চুপ থেকে হঠাৎ উদ্বেলিত কণ্ঠে বলল, মা, আমার যাওয়া সম্ভব না। মার্জা বিচলিত ভঙ্গিতে প্রশ্ন ঝুলিয়ে বলেন, মানে? তুই না নিজেই যাওয়ার জন্য লাফালাফি শুরু করলি, এখন এই কথার মানে কি? মাহতিম হাসি শূন্য মুখে তরুণের দিকে এক পলক তাকালো। দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তাকাতেই পকেটে হাত গুজিয়ে বেপরোয়া ভঙ্গিতে বলল, আমার আদরের ভাই বোনগুলো আমাকে ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারবে না, মা। মাহতিমের কথা শুনে সবাই যেন আকাশ থেকে ঠাস করে মাটিতে পড়ল। নিজেদের মধ্যে অবাক চাহনিতে চাওয়াচাওয়ি করতে মাহতিম আবারও একই ভঙ্গিতে বলে উঠল, নীতি তো পা পর্যন্ত ধরে ফেলেছে। আর কি বলেছে জানো? আমি চলে গেলে ও নাকি খাবার পর্যন্ত মুখে তুলবে না। এবার বুঝো, ওদের মতো আদরের ভাই বোনগুলো ছেড়ে আমি কিভাবে একা থাকবো? আমার কষ্ট হবে না বলো? সৌভিক তো একেবারে মেয়েদের মতো কান্না করে দিয়েছিল, নাক দিয়ে পানি ছুটানো যেটা বলে। অনেক কষ্টে থামিয়েছি। সব শেষে চিন্তা করলাম আমি তো নিষ্ঠুর হতে পারি না, এর জন্য ভেবেছি যাব না। তোমরা যখন যাবে তখনই আমি যাব। এই কথা শুনে সৌভিকের ইচ্ছা করলো নিজের গালে মাতালের মতো থাপ্পড় মেরে স্মরণ করতে। সে কবে মেয়েদের মতো কেঁদে দিয়েছে, কবে নাক দিয়ে পানি ছুটিয়ে কেঁদেছে? এই ঘটনা কবে হলো? মায়ের পেট থেকে বের হয়ে কেঁদেছিল, এই কথা সকলেই বলে, কিন্তু মাহতিমের ভাষ্য মতে কবে এভাবে পানি ছুটিয়ে কাঁদলো? কবে? নীতির 2 কান দিয়ে যেন ধোঁয়া বেরোতে লাগলো। মাহতিমের পা সে কবে ধরলো? আবার খাওয়া বাদ দিবে বলেও কঠিন অনুনয় করেছে।
সবার মুখের অবস্থা অমাবস্যার রাতের মতো কালো হয়ে গেছে। মানুষ এলিয়েন দেখলেও বোধহয় এতটা আশ্চর্য হতো না যতটা মাহতিমের বানোয়াট মিথ্যা শুনে আহাম্মক হয়ে গেছে। মিথ্যার দরুনে আর ফিরে গেল না মাহতিম। লাগেজ ঘুরিয়ে সোজা রুমের দিকে চলে গেল তৎক্ষণাৎ। কিন্তু চক্ষু দৃষ্টি বারবার সেই আগত পুরুষ, আগত ব্যক্তি তরুণ নামক মানুষটির ওপর স্থির ছিল। মাহতিমের এমন কাণ্ডে বাকিরা বিচলিত হলো। হান্নান শেখ মনে মনে প্রচণ্ড খুশি হলেন। শাহনাজ, সাবাও প্রফুল্লচিত্ত আমোদিত হয়ে মনের গোচরে উচ্ছ্বসিত হলো। রুমে ফিরেই শার্ট খুলতে খুলতে জানালার কাছে গেল মাহতিম। বিরাট জানালা দিয়ে স্থির নয়নে গ্রাম্য প্রকৃতির নির্মল দৃশ্য দেখতেই শার্ট খুলে ডান দিকের চেয়ারে রেখে দিল। বুক ভর্তি নিঃশ্বাস ছেড়ে হাতের ঘড়িটা খুলতেই চিন্তিত চেতনায় ভাবতে লাগলো, কেন আজ চলে গেল না? শেষ মুহূর্তে মিথ্যা বলার কি দরকার ছিল? তরুণের আগমন দেখে মন কেন অস্থির হলো? না হওয়াটাই কি স্বাভাবিক ছিল না? মাহতিম যখন এসব প্রশ্ন নিয়ে চিন্তার দেওয়ালে ছক করছিল, ওই সময় ওর ডান পকেট থেকে মোবাইল বস্তুটা ভাইব্রেট হয়ে উঠল। ঘড়ি খোলা বাদ দিয়ে সদ্বিদ ফিরে পেল মাহতিম। পকেট থেকে সেটা বের করতে স্ক্রিনের দিকে এক নজর তাকালো। কলের সবুজ আইকনের উপর সোয়াইপ করে ফোনটা কানে রাখলো। নিজের শান্ত স্থির আচরণটা 1 সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে তীক্ষ্ণ গম্ভীর রূপে সায় দিয়ে বলল, হ্যালো। ছোট্ট শব্দটা কানে যেতেই সেকেন্ডের মধ্যে ওপাশ থেকে উত্তর চলে আসলো, আপনি কি আজ ফিরবেন না আনসারি? আপনার মেসেজটা দেখে আমি কিন্তু খুশি হইনি। ডান হাতে কানে ফোন ধরে পকেটে বাম হাত ঢুকিয়ে চোখের দৃষ্টি শক্ত করলো মাহতিম। গলার স্বরটা রুক্ষ মেজাজে কনভার্ট করে কঠোর সুরে বলল, আমি আজ আসছি না। এখনও আপনাদের কাছে অফিসিয়াল মেলটা পাঠানোর সময় পাইনি, তাই টেক্সট মাধ্যমে কনফার্ম করে জানিয়ে দিয়েছি আমার কিছুদিনের জন্য ছুটি প্রয়োজন। আমি এখন আসার মতো মানসিকতায় নেই। আমি কিছুদিন ছুটি চাই। আশা করব বিগত বছরগুলোর ছুটি এই মুহূর্তে ফিরে পাবো। এমন উত্তরটা আশা করেনি ওপাশের ব্যক্তি, তাই বিরস মুখে শান্ত ভঙ্গিতে বলল, আপনি যদি বিগত বছরের ছুটিগুলো এবছর চান তাহলে নিতে পারেন, কিন্তু এটার জন্য আবেদন লিখে হেড অফিসে পাঠিয়ে দিন। আশা করব খুব শীঘ্রই আপনি আপনার কাজে ফিরবেন। ধন্যবাদ। মাহতিম উত্তরটা শুনে কঠোর ভঙ্গিতেই বলল, ধন্যবাদ। ফোনটা কেটে পিছু ফিরতেই থমকে গেল মাহতিম। রুমের ভেতর সবগুলো হারামির দল এসে উপস্থিত। মাহতিম ওদের দেখে এক পেশে একটা হাসি দিয়ে বলল, মুখের অবস্থা এমন কেন? আমি তো চলে যাচ্ছি না। পুরো 8 জনের দৃষ্টি তখন বিষণ্ণ, মলিন, ভারাক্রান্ত। মাহতিম ওদের ব্যাপারটা ঠিকমতো বুঝতেই কিছু একটা বলতে নেবে, ওই মুহূর্তে ঝড়ের মতো ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল মাহতিমের ওপর। মাহতিমকে ঘিরে সবাই যেন লতার মতো জাপটে ধরল। মাহতিম ওদের অবস্থা দেখে নির্বাক হয়ে গেল। বিমূঢ় ভঙ্গিতে সবার দিকে তাকিয়ে থাকতেই হঠাৎ শান্ত হয়ে সবার মাথায়, পিঠে, গালে হাত বুলিয়ে বলল, আমি তো যাচ্ছি না পাগলের দল। আমি তো আছি কিছুদিন। শুধু শুধু মন খারাপের মনে আছে? এই দেখ, তোদের সামনেই তো সব কিছু বলে দিলাম। গত বছর যেই ছুটিগুলো পাওনা ছিল সেগুলো এখন নিয়ে নিলাম। তবু তোরা মন খারাপ করে আছিস। দেখি সবগুলো ছাড় তো। কী হলো, ছাড়বি না? সবগুলো সোজা হয়ে দাঁড়া বলছি। মাহতিমের এক আদেশে সবাই ওকে ছেড়ে দিল, কিন্তু তখনও ওরা নতমুখে দৃষ্টি উদাস করে রইল। মাহতিম সবার উদ্দেশ্যে কঠোর রূপটা বজায় রেখে বলল, মা যতদিন পর্যন্ত এখানে থাকতে চাইবে আমিও ততদিন পর্যন্ত এখানে থাকব। যেহেতু যা ক্যান্সেল, এর জন্য এখান থেকে সবগুলা বিদায় হ। যদি দেখছি মন খারাপ করে বসে আছিস, বেল্টের বাড়ি একটাও নিচে পড়বে না। কথাগুলো ভালো মতো আমল করে চুপচাপ এখান থেকে যা। কথাটুকু শেষ করতেই কোমর থেকে শান্ত ভঙ্গিতে বেল খুলতে উদ্যত হলো মাহতিম। এই দৃশ্য দেখে আর একটাও রুমে দাঁড়িয়ে থাকলো না। দুমদুম করে রুম থেকে ছুটে গেলে সবাই। মাহতিম একটানে বেল্ট খুলতেই ওদের ভীত অবস্থা দেখে নিঃশব্দে হেসে দিল। ভীতু পাগল, বোকার দল, এভাবেও কিনা মন খারাপ করে যাওয়ার কথা শুনে। বিকেলের দিকে সূর্যের আঁচটা কমে এলো। মাহতিম একটা কালো সাদার চেক শার্ট পরে রুম থেকে বেরোলো। বাড়ির সবাই যেন তরুণের জন্য খোশ গল্পে মেতে উঠেছে। হইচই কলরবে জমজমাট লাগছে আঙিনার চৌকিতে। বড় ছোট সবাই থাকলেও কেবল একজন ছিল না সেখানে। সকাল থেকেই দেখা হয়নি তার সাথে। কোথায় আছে, কেমন আছে, খোঁজ নেওয়া হয়নি এখনো। মাহতিম সর্বদা
মাহতিম সদা সর্বদার মতো নেভি ব্লু প্যান্টের 2 পকেটে 2 হাত ঢুকিয়ে সিঁড়ি দিয়ে নামলো। মাহতিম সবাইকে দেখতে পেলেও আঙিনার কেউই ওকে দেখতে পেল না। তরুণ সবাইকে নিয়ে গোল মজলিস বসিয়েছে। সেখানে হরেক পদের নাস্তা সাজিয়ে সবাই আড্ডা দিতে বসে গেছে। ছোট থেকেই কোলাহল একটু কম পছন্দ মাহতিমের। সে চোখ দুটো তীক্ষ্ণ করে স্বামীকে ইশারা করার জন্য ওর দিকে তাকালো, কিন্তু স্বামীক তো দূর, এদিকে তরুণের বসে কাবু হয়ে একটা কাজিনও ওর দিকে খেয়াল করল না। মাহতিম নিরুদ্বেগ ভঙ্গিতে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে যেই সেখান থেকে সরে যাবে, ঠিক তখনই সে মাহদিকে দেখতে পেল। দেখার সাথে সাথেই খেলায় মত্ত মাহদিকে ডাক দিয়ে কাছে আনলো। পকেট থেকে ডান হাত বের করে মাহদির কাঁধে হাত রেখে মাথা কিছুটা নিচে ঝুঁকালো। মাহদির মাসুম চেহারার পানে সরল দৃষ্টি ছুঁড়ে বলল, একটা কাজ করবি? করলে তোকে অনেকগুলো চকলেট দিব, আর যদি ঠিকমতো কাজ করিস তাহলে ফোনটা সিওসি খেলার জন্য পাবি। মাহদি এটা ভালো করেই জানে মাহতিম ওকে সহজ কাজের জন্য ঘুষ দিতে চাইছে না। কাজটা ঝুঁকিপূর্ণ, কঠিন এবং তুলনামূলক গোপনীয়। মাহদি তবুও হ্যাঁ সূচকে মাথা নাড়িয়ে ভাইয়ের উদ্দেশ্যে রাজি বোঝালো। মাহতিম কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে মৃদু হেসে ওর কাঁধে দুটো চপেটাঘাত করে বলল, সাব্বাস, তাহলে এক্ষুনি কাজে লেগে পড়বি, বুঝলি? যদি কথাটা হাওয়া হতে দেখি তাহলে মায়ের যে কোনো দিক দিয়ে এসে কোন দিক দিয়ে পড়বে টেরও পাবে না। মাহাদি কপাল কুঁচকে বিরক্ত মুখে বলল, ভাইয়া, তুমি কাজের কথা না বলে মারের কথা বলছো কেন? আমি কি কখনো মারের কাজ করেছি? মাহতিম প্রাণ খোলা হাসি দিয়ে বলল, না করিসনি, কিন্তু শোন, যেই কাজ করতে দিব ওটা নিরিবিলি করবি, কাউকে জানতে দিবি না, ঠিক আছে? এখন শোন, এই বাড়ির মহাবলদকে চিনিস? বলদ হচ্ছে তোর মেহনুর আপা। ওই বলদটা এখন কোথায় আছে, কি করছে, সেটা একটু চেক দিয়ে আমাকে বলে যা। সাবধান, বারবার বলতেছি, কেউ যেন না জানে, জানলে তোর চামড়া ছিলে শুলে চড়িয়ে দেব। মাহাদি আরও কয়েক ধাপ বিরক্ত হয়ে ভ্রু কুঁচকানো অবস্থায় বলল, আমি গরুও না খাসিও না, আমার চামড়া না তুলে তুমি একটা বিয়ে করো। ছোট মুখে বড় কথা শুনে তাজ্জব হয়ে গেল মাহতিম। আশ্চর্য হয়ে মাহাদির গায়ে জোর এক ঘা বসাবে অমনেই মাহাদি দৌড় মেরে আঙিনা পেরিয়ে মেয়েদের দোতলার দিকে ছুটে গেল। 3 সিঁড়িতে একসঙ্গে টপকে দ্রুত বারান্দা পেরিয়ে মেহনুরের রুমে ঢুকে গেল। এরপর আর দেখতে পেল না মাহতিম। চুপচাপ পা চালিয়ে সবার অগোচরে বাইরে চলে গেল। মেহনুর বিছানায় শুয়ে সাপমোচন পড়ছিল। রুমের ভেতর মাহদির আকস্মিক আগমনে বই থেকে দৃষ্টি সরিয়ে দরজার দিকে তাকালো মেহনুর। মাহদি তখন হাঁপানো অবস্থায় জোরে জোরে শ্বাস টানছিল। এমন অপ্রতিভ অবস্থা দেখে মেহনুর বেশ উদ্বিগ্ন হয়ে ধীর গতিতে বালিশ থেকে মাথা উঠিয়ে বসল। বইটার ভেতর ফিতা টেনে সেটা বন্ধ করে পাশে রাখলো। তড়িৎ বেগে মাহাদির দিকে 2 হাত বাড়িয়ে কাছে আসার জন্য ইশারা দিতে মাহাদি ফিচেল হেসে একদমে ছুটে এলো। মেহনুরকে ঝপাং করে জাপটে ধরলে কোমরের কাটা জায়গাটা চিনচিন করে উঠল মেহনুরে। তবুও ব্যথাটা হজম করে নিয়ে মাহাদির পিঠে হাত বুলিয়ে বলল, সারাটা দুপুরের মধ্যে একবারও আসলে না কেন? তোমার জন্য অপেক্ষায় ছিলাম তো। ভেবেছিলাম তোমাকে ধরে ধরে একটু বাইরে যেয়ে ঘুরে আসবো, কিন্তু তুমি আর এলেই না। মাহাদি আরও শক্ত করে মেহনুরের গলা জড়িয়ে ধরল। মেহনুর দফায় দফায় কাটা জায়গায় ব্যথা পেলেও দূরে সরালো না মাহাদিকে। মাহাদি কঠোরভাবে জাপটে ধরে অপরাধী ভঙ্গিতে বলল, মনে ছিল না আপু, তুমি কি আমার ওপর রাগ করেছ? আমি নিচে একটু খেলছিলাম, সবাই বলল তুমি নাকি অসুস্থ, এর জন্য আম্মুও তোমার কাছে আসতে দিল না। মাহাদির কথা শুনে খিলখিল করে হেসে দিল মেহনুর। মাহাদিকে ছেড়ে দিয়ে ওর গোলুমলু গাল দুটোই নরম হাত রেখে বলল, আমি অসুস্থ না মাহাদি, সামান্য একটু কেটে গেছে, এর জন্য আমি হাঁটতে পারি না, মানে হাঁটার সময় একটু কষ্ট হয়। মাহাদি ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মেহনুরের দিকে। মেহনুরের মুখটা যেন জ্বরের পর শুকিয়ে গেছে, সেই সঙ্গে কোমরের কাটাও গভীরভাবে কেটেছে। নিষ্পাপ মাহাদির মনটা যেন সঙ্গে সঙ্গে বিষণ্ণ করুণায় ক্ষুণ্ণ হলো। মেহনুরের দিকে দৃষ্টি দিয়ে নম্র কণ্ঠে বলল, আপু, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও, তোমাকে এমন দেখলে ভালো লাগে না। তুমি আমাকে সেদিনের মতো আম ভর্তা বানিয়ে খাওয়াবে, আমাকে নিয়ে ঘুরতে যাবে আপু। আপু, তুমি তাড়াতাড়ি সুস্থ হও। মেহনুর কেমন যেন নাড়া খেলো ওহ কথায়। ছোট্ট মনটা যেন আকুতিতে জানান দিচ্ছিল মেহনুরের জন্য সে হৃদয়াক্রান্ত। মেহনুর কিছু না বলে মাহাদির গালটা ধরে কপালে চুমু খেলো। ওর কপালের চুলগুলো সরিয়ে দিতেই আচমকা মনে হলো মাহাদির কপালটা একদম মাহতিমের মতো।
দুই ভাইয়ের চোখ দুটো একই রকম স্বচ্ছ। মাহতিমের চুলগুলো জেলের কারণে সেট করা থাকে, অপরদিকে মাহাদির চুলগুলো বাতাসের মৃদু ঝাপটায় উঠতে থাকে। মাহাদির হাত টেনে পাশে বসালো মেহনুর। বালিশের কাছে নৌকাডুবি, পারাপার, বাবলি, চন্দ্রনাথ সবগুলো বই সরাতে ব্যস্ত বলে হঠাৎ কথা জুড়ে দিল মাহুদি। আপু, তুমি আমাদের বাসায় যাবে? আমাদের বাসায় যদি যাও তাহলে ভাইয়াকে বলে অনেকগুলো বই তোমাকে কিনে দেব। আমাদের সাথে যাবে? মেহনুর ব্যস্ত ভঙ্গিতে বই গুছাতে হাসি দিয়ে বলে, তাই? তোমাদের বাসায় গেলে অনেক বই কিনে দেবে? মাহুদি চটপট মেজাজে প্রফুল্ল সুরে বলে, তুমি চাইলে তো দিবই। তাছাড়া জানো, ভাইয়ার রুমে আমার ঢুকতে ইচ্ছা করে না, কি বিশ্রী যে করে রাখে। মেহনুর এই কথা শুনে সৌজন্যতার খাতিরে প্রশ্ন করে, কেন? মাহুদি মুখ তেতো করে বলে, ভাইয়ার রুমটা যত সব হাবিজাবি জিনিসে ভরা। ট্রেডমিল, ডাম্বেল, টায়ার, বক্সিং জিনিস দিয়ে এলোমেলো থাকে। কেউ যদি ওইসব ধরতে চায়, ভাইয়া যা বকুনি লাগায় না, কেউ আর দ্বিতীয়বার ভাইয়ার রুমে যায় না। মেহনুর বইগুলো খাটের পাশে টেবিলের ওপর রাখতেই বলল, ও। মাহুদি এখানে থামলো না, সে আরও কথা যুক্ত করে বাচালের মতোই বলতে লাগলো। এদিকে মাহুতির উঠানে অপেক্ষা করতে করতে শেষমেশ জিপ নিয়ে বেরিয়ে গেল। সন্ধ্যার আধারটা ঘন করে নামলে তরুণের সভা যেন নামাজের উছিলায় ভেঙে গেল। সেদিন আর দেখা সাক্ষাৎ হলো না ওই অশুভ পুরুষটার সাথে। স্বস্তির সাথে নিঃশ্বাস ছেড়ে সুরাইয়ার রুমে ঘুমালো মেহনুর। সুরাইয়ার সাথে রুমের বদলটা সবার অজান্তে করে ফেলল। এদিকে রাতের বেলায় সুরাইয়া এসে মেহনুরের রুমে ঘুমালো। পরদিন সকালে নাস্তার পর্ব সারতে মাহাতিম আঙিনায় এসে বেতের চেয়ার টেবিলে বসলো। সঙ্গে ছিল তৌফ, সিয়াম ও সৌভিকও। কিন্তু অনতি দূরে হুট করে তরুণীর উদয় হলে মাহাতিম তখন মোবাইল নিয়ে কিছু একটা করছিল। কিন্তু সৌভিকের কোনো এগুতা খেয়ে প্রচণ্ড বিরক্ত হয়ে ওর দিকে তাকালো মাহাতিম। সৌভিকের মুখের অবস্থা এমন ছিল যেন জলের ডলফিন ডাঙায় উঠে কোমর দুলিয়ে নাচছে। আর এই বিরল দৃশ্য দেখে সৌভিক হাবার মতো আশ্চর্য হয়ে গেছে। মাহাতিম ওর দৃষ্টি লক্ষ্য করে পেছনে তাকালে বজ্রপাতের মতো আহত হলো ঠিকই, কিন্তু নিজেকে কন্ট্রোল করে স্বাভাবিক রূপে ফিরে আসলো। হাতে আবার আগের মতো মোবাইল নিয়ে কাজে মনোযোগ দিল। তরুণের পেছনে সানাত, সাবাস, সুরাইয়ার পাশাপাশি মেহনুরও যেন স্বাভাবিক ভঙ্গিতে নিচে নামছিল। এটুকু দৃশ্য দেখে মাথা খারাপ হয়ে সিয়ামের। তৎক্ষণাৎ মাহাতিমের হাতটা শক্ত করে ধরে ফিসফিসিয়ে বলে উঠল, মামা, এইটা কি দেখতাসি? শালার পুত আসতে না আসতেই এগুলা কি করতাসে? কি রে মাহাতিম, তোরে তো কিছু বলতেছি। মামা, তুই কি রিয়েক্ট করাও কি ভুলে গেলি? মাহাতিম নিজের হাত থেকে সিয়ামের হাতটা সরিয়ে দিল। বেপরোয়া ভঙ্গিতে মোবাইল দিকে তাকিয়ে বলল, যেটা মন চায় ওইটা করুক, তুই কোনো দিকে ধ্যান দিবি না। তোর তো ওখানে কাজ নেই, তুই রাম ছাগলের মতো তাকিয়ে আছিস কেন? শিয়াম এবার রূঢ় ভঙ্গিতে জবাব দিল, রাম ছাগল যে তোমার পোলট্রির মুরগির পিছে পড়ছে, এটা তুমি চোখে দেখো না? মাহাতিম চট করে ওর দিকে দৃষ্টি ছুঁড়ে ভ্রুচিয়ে বলল, কার? আমার? শ্যাম দাঁত খিচিমিচি করে কঠিন উত্তর দিবে, পাশ থেকে তোপ এসে যুক্ত হলো, বন্ধু, সময় থাকতে মুরগিটারে বুকের মধ্যে তুলে ফেল। অন্য কেউ কোলে তুলে ফেলে এরপর হায় হায় পরাণ পরাণ করলে লাভ হইব না। এমন গাঁজাখুরি মার্কা কথা শুনে মাহাতিমের হাতটা পিটানোর জন্য কাঁপছে। দুজনের মুখ থেকে এমন নস্টালজিক বার্তা শুনে চোখ মুখ কুঁচকে আসছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেখান থেকে উঠে গেল মাহাতিম। তোফরা হতভাগার মতো নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করলো কিছুক্ষণ, কিন্তু কোনো উপায় ঠাউর করতে পারল না। নিশিরাত চলছে, চারপাশ নিঃশব্দে ছেয়ে গেছে। আকাশে যেন রুটির মতো চাঁদ উঠেছে। কোনো সারা শব্দ নেই, সূক্ষ্ম আওয়াজও নেই কোথাও। হুট করে চারধার বীভৎস অন্ধকার করে বিদ্যুৎ চলে গেল আজ। মেহনুরের চোখের সামনে ঘুটঘুটে অন্ধকার চলে আসলো। সে উপন্যাসের বইটা রোমাঞ্চকর অনুভূতিতে পড়ছিল, কিন্তু অন্ধকারের জন্য বইটা বন্ধ করে রেখে দিল সে। শোয়া থেকে উঠে টেবিলের ড্রয়ার খুলে মোম বের করলো। দিয়াশলাইয়ের আগুনে মোমটা জ্বালিয়ে বিছানায় উঠল। জানালার দুই দ্বার খুলে দিতেই হঠাৎ খট করে দরজার দিকে শব্দ হলো। মেহনুর সাথে সাথে পিছন ফিরে অদ্ভুত শব্দটার দিকে তাকাল। কই, দরজা তো বন্ধ, তাহলে দরজা ধাক্কার মতো শব্দ হলো কেন?
শব্দটা বাইরে থেকে এসেছে ভেবে মেহনুর লম্বা কেশগুলো খোপা করার জন্য পেঁচাতে লাগলো, কিন্তু তখনই ধাম করে দরজার 2 দ্বার খুলে প্রবেশ করলো মাহতিম। আকস্মিক এমন তীব্র শব্দ শুনে হকচকিয়ে যায় মেহনুর। শিউরে কেঁপে উঠতেই সঙ্গে সঙ্গে বিছানায় 2 হাতে ভর দিয়ে পিছিয়ে যায় জানালার দিকে। মাহতিমকে দেখে যেন কলিজা শুদ্ধ লাফিয়ে উঠেছে। ধরপড় ধরপড় করে বুকের ভেতর আন্দোলন চলছে। প্রচণ্ড উৎকণ্ঠায় কাঁপতে কাঁপতে মেহনুর ধীরগতিতে জানালার দিকে পিছিয়ে যাচ্ছে। মোমবাতির সোনালি আলোয় মাহতিমের লম্বা উচ্চতার পেশিভর শরীরটা ভয়ঙ্কর লাগছে। দেখে মনে হচ্ছে অতর্কিত হামলার জন্য এগিয়ে আসছে। কাল রাতে যে ঢপ মেরে সুরাইয়ার রুমে শুয়েছিল, আজ রাতে যেন সেই ঘটনার প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু আজ যে দ্বিতীয়বারের মতো রুম বদলে সাবার রুমে শুয়েছে, সেই তথ্য কিভাবে জানলো মাহতিম? মেহনুর ওই দুধর্ষ মুহূর্তে কোনো কিছুই ভাবতে পারছিল না। মাথার ভেতর বুদ্ধির চাকা যেন অকেজো হয়ে গিয়েছিল। মাহতিম বিছানার কাছে এসে মেহনুরের দিকে দৃষ্টি রেখে টেবিলের দিকে বাড়ালো। মেহনুর ভয়ে সংকুচিত হয়ে 2 হাঁটু তুলে কুকুরে বসেছিল। ডান হাতে জ্বলন্ত মোমবাতি তুলে নিল মাহতিম। বিছানায় হাঁটু রেখে ওর দিকে শক্ত মুখে এগুতে লাগলো। এক পর্যায়ে মেহনুরের নিকটে ঠিক 1 হাত দূরত্ব রেখে বসল। জ্বলন্ত মোমবাতির আলোয় দুজনের চোখ দুটো দুজনের দিকে আটকে গেল। একজনের চোখে ভীষণ ভয়, আর একজনের চোখে তখন শক্ত চাহনির দহন দেখা যাচ্ছিল। মেহনুরের সম্পূর্ণ মুখে লাবণ্যময় শুভ্রতা, ঘন পাপড়ি, সেই কালোমণির মায়াপূর্ণ চোখ দুটো, কমলাভ ঠোঁটে থরথর কাঁপুনি, নাকের শেষ ভাগে ঘামের সূক্ষ্ম অসংখ্য কণা, মাথার কেশবহুল মোটা খোপা, সবই একে একে সরু দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল মাহতিম। আবারও কয়েক ধাপ এগিয়ে স্বল্পতম দূরত্বটুকু ঘুচিয়ে মেহনুরের একদম নিকটে এসে পড়ল। ভয়ে অনবরত হিরিকের মতো কাঁপতেই চোখ খিচুনি মেরে টানে মুখ ফেরালো মেহনুর। 2 হাতের মুঠোতে শাড়ির আঁচল ঘাবলে কাঁপতে লাগলো ও। মেহনুরের গালের কাছে এসে খুব কৌশলের সাথে মোমবাতিটা ফু মেরে নিভিয়ে দিল মাহতিম। রুমটা আবারও পৈশাচিক অন্ধকারে ঢেকে গেল। মেহনুরের ভয়ার্ত নিঃশ্বাসের প্রতিটি ফিসফাস শব্দ যেন মাহতিমের কর্ণধারে প্রবেশ করছিল। মাহতিম আন্দাজের উপর ভিত্তি করে মেহনুর কোলের দিকে হাত বাড়িয়ে দিল। ভয়ে হিম হয়ে যাওয়া মেহনুরের হাতটা উষ্ণতার সাথে ধরল মাহতিম। ওর ডান হাতের মুঠো থেকে শাড়ির আঁচলটুকু টেনে বের করলো সে। খুব সাবধানে ঠান্ডা আঙুলের মাঝে উষ্ণ আঙুল ঢুকিয়ে চট করে আঁকড়ে ধরল হাতটা। আবারও সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল মেহনুরের। সশরীরে কেঁপে উঠল তীব্র রূপে। মাহতিম কেন এসেছে, কি করতে চাইছে ভাবতেও পারল না মেহনুর। মোমবাতি নিভানোর পর কেবল তপ্ত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। সেই তপ্ত নিঃশ্বাসের প্রতিটা ঝাপটা মেহনুরের গালের ওপর আছড়ে পড়ছিল। মেহনুর বিমূঢ় অবস্থায় বসে থাকলেও মাহতিমের হাতের মুঠোয় ছোট্ট নরম হাতটা শক্ত করে আবদ্ধ ছিল। মাহতিম কি করতে চাইছে এখনও সেটা অস্পষ্ট। তাই মেহনুর পরিস্থিতির ওপর নির্ভর হয়ে চুপচাপ সহ্য করছিল। এমনি সময় হঠাৎ করে মাহতিম নীরবতা ছিন্ন করে একটুখানি কাশল। কোমল আর্দ্র নরম কণ্ঠে অসহায় সুরে বলল, আমি যে অসভ্য সেটা আরেকটু প্রমাণ করলাম মেহনুর। তবে সেদিন রাতে এমনই করে তুমি আমার হাতটা ধরতে চেয়েছিলে, সেটা ঘুমের ঘোরেই হোক বা অন্য কোনো কারণে। তুমি কিন্তু আমার হাতে চুমু খেয়েছিলে। আমি যেহেতু অসভ্য, তাই সেটার প্রতিশোধ নিশ্চয়ই করতে পারতাম, কিন্তু করিনি। মাহতিম কথাটা শেষ করে মেহনুরের প্রতিক্রিয়া দেখার জন্য থামল। সেই ঘুটঘুটে অন্ধকারে মেহনুর ঝরঝর করে কেঁদে উঠল, কিন্তু শব্দ হলো না একটু। মেহনুরের কান্নার শব্দ যখন হেঁচকি সুর তুলল, তখন ওই মুহূর্তে আঁকড়ে ধরা হাতটা মাহতিম ধীর গতিতে উপরে উঠালো। অন্ধকারে মুখও দেখা যাচ্ছিল না মাহতিমের। সেই অবস্থায় হঠাৎ করে হাতের উল্টো পিঠে নরম ওষ্ঠের উষ্ণ ছোঁয়া অনুভব করল মেহনুর। অস্ফুট শব্দ করে তুমুল আকারে কেঁপে উঠল সে, কিন্তু মাহতিম সেটা দমন করে মৃদু কণ্ঠে বলে উঠল, হিসাব সমান সমান হলো। সবসময় একটা জিনিস মনে রাখবে, নিজেকে এতটাও বেকুব বানিয়েও না যেটা তোমার জন্য ক্ষতির কারণ হবে। আজ শুধু এ কারণে এসেছি, মলমটা দিয়েছো কি না সেটা দেখতে। কিন্তু আফসোস, ভংচং করে সেটা আর লাগাওনি। যাই হোক, পরবর্তীতে ইনফেকশন হলে শহরে আসার অনুরোধ রইল। আর পারলে অপ্রত্যাশিত ঘটনাগুলো ভোলার চেষ্টা করো। আজকের পর থেকে না তুমি আমায় চিনো,
না আমি তোমায় চিনি। পূর্বে যেভাবে ছিলে সেভাবেই যেন সব চলতে থাকে। আমি মাত্র কিছুদিনের জন্যই আছি, তাই কষ্ট করে আমার সামনে থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করো। কথা শেষ করতেই হাত ছেড়ে দিল মাহতিম। সেটা এমনভাবে ছেড়ে দিল সেটা যেন ছুঁড়ে মারার মতো ঘটনা হলো। বিছানা থেকে নেমেই টেবিলের ওপর মোমবাতি রেখে দিল। পাশ থেকে দিয়াশলাই নিয়ে মোমবাতি জ্বালিয়ে চুপচাপ ডোন্ট কেয়ার ভঙ্গিতে চলে গেল। একবারও পিছু ফিরে তাকালো না মেহনুরের দিকে। ফিরেও দেখল না মেহনুর কতটা আশ্চর্য হয়ে হকচকিয়ে গিয়েছে। হতভম্ব মেহনুর তার হাতটা ঘুরিয়ে উল্টো পিঠের দিকে তাকালো। নাক টেনে বাম হাতের তালুতে চোখ মুছে সেই ওষ্ঠ স্পর্শ করা জায়গাটা দেখতে লাগলো। আজ এবং এই প্রথম বোধহয় পুরুষের স্পর্শ পেল মেহনুর। হাতের উল্টো দিকটা অনিমেষ নয়নে দেখতে থাকলে আচমকা পুরো রুম আলোকিত হয়ে কারেন্ট চলে এলো। ভেজা চোখে রুমের চারপাশ দেখতেই মনে হলো এই অন্ধকার, এই কারেন্ট, এই নিস্তব্ধতা যেন মাহতিমের ইচ্ছায়, স্বেচ্ছায়, ইশারায় হয়েছিল। এতে যেন কাকতালীয় ঘটনা ছিল না। সকালের নির্মল পরিবেশটা সূর্যের তীব্রতায় দুপুরের দাপটে পরিণত হলো। বাড়িতে আজ বড় করে খাওয়া দাওয়ার ধুম লেগে গেল। শুরু হলো রান্নার জন্য মহিলাদের দৌড়াদৌড়ি, পানি আনার জন্য মেয়েদের ছোটাছুটি, সবজি কুটার জন্য সকলের হাতাহাতি একসঙ্গে শুরু হলো সকাল থেকে। সুজলা, শেফালি, মাহমুদা রান্নাঘরে গিয়ে সব কাজ দেখতে লাগলো। মার্জা এসে যুক্ত হলো ধনিয়া পাতা বাছার কাজে। কিন্তু সবচেয়ে কঠিন কাজের একটা এসে পড়লো শেফালির কাঁধে। কচুরলতি কাটার মতো ভয়াবহ চুলকানির কাজটা শেফালির করতে হবে। উপায় ঠাউর করতে না পেরে ডালা ভর্তি কচু এনে আঙিনায় এসে বসলো তখন। এদিকে সানাত, সাবা, সুরাইয়া, মেহনুর উঠানের দিকে বড়ই পাড়ার কাজে ছিল। হঠাৎ সেদিকে চোখ পড়তেই শেফালি হাত দিয়ে সবগুলোকে আঙিনায় এনে হাজির করলো। সানাজ কচুর ডালা দেখেই বুঝে যায় মেজমা এখানে খাটাতে রেখেছে। শেফালি সবগুলোর দিকে তিরিক্ষি দৃষ্টি ছুঁড়লে শেষমেশ প্রতিশোধের মেজাজটা মেহনুরের উপর ফলিয়ে বলল, এই ঢুঙি, এই দিকে আয়। এই পিঁড়িতে বসতে পারবি না তুই, নাকি কোমর নিয়ে টাফালিং করবি? মেহনুরের ঘাটা সকাল থেকেই শুকিয়ে আসছে, কিন্তু বেশি চাপের কাজ করলে জায়গাটা ফের কাঁচা হয়ে যাবে। মেহনুরের অমর নীরবতা দেখে ধমকে উঠল শেফালি। একসঙ্গে চার বোনই প্রচণ্ড রূপে ভয়ে চমকে উঠল। মুখ কালো করে চোখ নিচু করে সবাই কাচুমাচু করছিল, কিন্তু শেফালি সেটা ভঙ্গ করে হাত ধরে টেনে মেহনুরকে পিঁড়িতে বসিয়ে দিল। রান্নাঘরের দিকে এক পলক দৃষ্টি দিয়ে মাথার ঘুমটা আরেকটু মাথায় টেনে এবার বাকি তিনজনের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো। কপাল কুঁচকে এমন গালি দিল কেউ আর দাঁড়ালো সেখানে। মেহনুর জানে সে যদি এই মুহূর্তে একটা টু শব্দ উচ্চারণ করে তাহলে ঠাস করে চর মারতে এই মহিলা দেরি করবে না। ভারতের সৌভিক, নীতিরা গ্রাম দেখতে এইমাত্র বেরিয়েছে, না গ্রাম দেখতে মাইক্রো নিয়ে বেরিয়েছে। কাছাকাছি সুন্দর জায়গাগুলো দেখতে কিছু সময়ের জন্য বাইরে গেছে। মাহতিমও জিপ নিয়ে কিছু সময়ের জন্য ভিজিটিং স্পট দেখতে গিয়েছে। এদিকে ঘন্টার পর ঘন্টা কচু কেটে হাত কালো হয়ে যায় ওর। মারাত্মক চুলকাতে শুরু করে হাতের তালু। একদিকে হাত চুলকাতে থাকে, অন্যদিকে কাঁধ থাকে কচু, কাটতে থাকে কচু। দূর থেকে সানাত, সাবা সব দেখলেও মেজমার ভয়ে এক পাও এগুতে পারছে না। অপরদিকে সুরাইয়া শেফালির সাথে চৌকিতে বসে অ্যালোভেরার জেল বের করছে। ফেস প্যাকের জন্য চন্দন গুঁড়া, মুলতানি মাটি মিক্স করে সেখানে অ্যালোভেরার জেল নিংড়ে রাখছে। হঠাৎ আরও উপাদান মিশানোর জন্য শেফালি দ্রুত মেয়েকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। ঠিক ওই মুহূর্তে জিপের শব্দ তুলে মাহতিম এসে ভিড়ল। কানে ফোনে পকেটে হাত গুজিয়ে ব্যস্ত ভঙ্গিতে বাড়িতে ঢুকলো মাহতিম। মেহনুর যে আঙিনার মাঝখানে বসে কচু কাটার যন্ত্রণায় হাঁসফাঁস করছিল সেটা এক পলকের জন্য দৃষ্টিগোচর হলো না মাহতিমের। দ্রুত পায়ে আঙিনা পেরিয়ে সোজা সিঁড়ি ধরে উপরে উঠল। ওই অবস্থাতেই রুমের দরজা খুলে সেটা ভিড়িয়ে দিল। মেহনুর আর চোখে মাহতিমের কীর্তিকলাপ পর্যবেক্ষণ করলো। এই মুহূর্তে বীভৎস জ্বালায় নাস্তানাবুদ হয়ে গেল। কাজ শেষে পুরো হাত কালো কুচকুচে হয়ে তীব্র চুলকানিতে বিষিয়ে উঠল। এদিকে কলপাড়ে যে নীরব চিত্তে হাত ধুচ্ছে মেহনুর। সাবা কল চেপে দিলে সানাজ মক্কাত করে ওর পথে পানি ঢালছে। সানাজ রাগে গজগজ করতে ক্ষিপ্র সুরে বলে ওঠে, মেজমা এই কাজটা ইচ্ছে করে করলো। সে ঠিকই জানতো তোর অবস্থা এখন খারাপ, আর তুই কচু কাটার জন্য উপযোগী না। এই বদমাইশ মহিলা আমাদের শান্তি দিল না মেহনুর।
একটুও শান্তি দিল না। কাকা যে কেমন বজ্জাত মহিলাকে বিয়ে করেছে সেটা যদি 1 ইঞ্চি কাউকে দেখাতে পারতাম। পোড়া কপাল, কেউ জানেও না এই শয়তান মহিলা আমাদের 3জনকে খাটিয়ে মারছে, অথচ দেখ নিজের মেয়েকে রূপচর্চা করাচ্ছে। ফালতু মহিলার জায়গায় এখন সুরাইয়ার ওপর জিদ ওঠে। কষিয়ে যদি মারতে পারতাম। হারামিটা কেমন পোল্টি মেরে মায়ের সাথে ড্যাং ড্যাং করে চলে গেল। এমন বোন কিভাবে জুটলো রে মেহনু? আমাদের সাথে থাকার পরও এতটা নির্লজ্জ বেহায়া স্বার্থপর হয়েছে সেটা মুখে বলতেও লজ্জা করে। দেখি তুই উঠ, আর হাত দলিস না। শাহনাজ মগটা সাবার হাতে দিয়ে কলপারের টুল থেকে মেহনুরকে দাঁড় করিয়ে দিল। দু বোন একসাথে যখন ভেতরে ঢুকে রুমের দিকে গেল, তখন শাহনাজ রান্নাঘর থেকে ফিরে এসে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। চৌকির কাছে ফেসপ্যাকের কাছে মাহদ্দিনকে কি যেন করতে দেখলো। শাহনাজ কৌতূহল হয়ে প্রশ্ন ছুড়ে বলল, ভাইয়া আপনি ওটা কি করছেন? মাহদ্দিন স্বাভাবিক ভঙ্গিতে ফেসপ্যাকের বাটিটা নাকের কাছ থেকে সরিয়ে নিল। দৃষ্টি তুলে শাহনাজের দিকে তাকিয়ে ফেসপ্যাকের বাটি দেখিয়ে বলল, এগুলো কি জিনিস সেটাই বোঝার চেষ্টা করছে। আচ্ছা, এগুলো কি কোনো মশলা রান্নার কাজে দেবে? ফেস প্যাক নিয়ে এমন উটকো প্রশ্ন শুনে মৃদুভঙ্গিতে হেসে দেয় শাহনাজ। এগিয়ে এসে মাহতিমের উদ্দেশ্যে বলে, ভাইয়া এগুলো রূপচর্চার জিনিস, আপনি চাইলে আপনিও দিতে পারেন, তবে আপনার না দিলেই ভালো হবে, আপনি তো এমনিতেই হ্যান্ডসাম। মাহতিমও সৌজন্যের সঙ্গে হেসে দিয়ে ফেস প্যাকের বাটিটা চৌকির ওপরে রেখে দিল। শাহনাজও রান্নাঘর থেকে লেবুর টুকরো নিয়ে রুমের দিকে চলে গেল। কিন্তু বিপত্তি শুরু হলো 20 মিনিট পর। এক তুমুল চিৎকার দিয়ে বাড়িঘরের নীরবতা ক্ষুণ্ণ হয়ে গেল। হাউমাউ করে চিৎকার করতেই দাপাদাপি শব্দ শোনা গেল নিচ থেকে। কেউ গলা ফাটিয়ে মা, ও মা গো বাঁচাও বলে আহাজারি করছে। শাহনাজ, সাবা, মেহনুর তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে সিঁড়ি ধরে নিচে নামে। কোমরের ব্যথার জন্য আবারও জায়গাটা চিনচিন করে উঠল মেহনু। সেটা দাঁতে কামড়ে নিচে এসে হাজির হয়। এসেই দেখে শেফালি পাগলের মতো কপাল চাপড়ে হাই হাই করছে। অন্যদিকে সুরাইয়া মুখে ফেস প্যাক লাগিয়ে কান্নারত অবস্থায় দুগাল চুলকিয়ে যাচ্ছে। সুজলা এসেই ভেজা আঁচল দিয়ে ওর ফেস প্যাক তুলে চুপ করার জন্য সান্ত্বনা দিচ্ছে। মাহমুদা চটজলদি কলপার থেকে ঠান্ডা পানি এনে মুখ ধোয়াতে থাকে। মার্জা দ্রুত শেফালিকে ঠান্ডা হতে পারে। শাহনাজ এতটা আশ্চর্য হয়ে যায় যে আর কিছুই বলতে পারল না। সাবাও মুখে দুহাত দিয়ে বিস্ফোরণ চাউনিতে তাকিয়ে আছে। মেহনুর কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে থাকলেও পুরো ঘটনা নিয়ে মন খচখচ করতে লাগলো। কি মনে করে যেন অপোজিট দোতলায় তাকালো। অমনি দেখতে পেল বারান্দার রেলিংয়ে দুহাত ফেলে মাহতিম শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের দৃষ্টিতে চোখাচোখি হতে মাহতিম অদ্ভুত ভঙ্গিতে বাঁকা হেসে দিল।